আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, কাউলিয়াত বাজার দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের নিম্ন শ্রেণীর জীবের অণুজীব জগৎ, ভাইরাস, ব্যাকটেরিয়া আজ আলোচনা করব। আমাদের চারপাশে অনেক জীবকে দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে কি দেখা যায়। এদের সুনির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত নিউক্লিয়াস নেই। এরা জীব অণুজীব নামে কি পরিচিত, অর্থাৎ যে সমস্ত জীব খালি চোখে আমরা দেখতে পাই না, যেগুলো অতি ক্ষুদ্র তাদেরকে বলে কি অণুজীব হিসেবে পরিচিত বা অণুজীব হিসেবে আমরা বলতে পারি। এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে। তাই অণুজীবকে আদিকোষীয় বলা যেতে পারে। অণুজীব সমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানে অণুজীব বিজ্ঞানীগণ এর জগৎকে তিনটি রাজ্যে কি ভাগ করেছেন। এক হলো প্রোক্যারিওটা, এক সমস্ত জীব জগৎকে বিজ্ঞানীগণ তিনটি রাজ্যে ভাগ করেছেন। এক প্রোক্যারিওটা, দুই নম্বর হলো একারিওটা, ও তৃতীয় পয়েন্ট ইউক্যারিওটা। এই তিনটা কি রাজ্যে কি বর্তমান বিজ্ঞানীগণকে ভাগ করেছে। এক নম্বরে আমরা রাজ্য এক নিয়ে যদি আমরা আলোচনা করি, রাজ্য এক প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা মানে অকোষীয়। এসব অণুজীব এতই ছোট যে এদের খালি চোখে কি দেখা যায় না। এদের দেখতে হলে কি অণুবীক্ষণ যন্ত্রের কি প্রয়োজন হয়। এদের দেখতে ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। প্রোক্যারিওটের একটা উদাহরণ হলো কি, যেমন ভাইরাস। আমি এখানে ভাইরাসের যে শ্রেণীবিভাগ ভাগ করছি, অর্থাৎ যেমন প্রোক্যারিওটের একটা শ্রেণীর নাম হলো কি ভাইরাস। দুই নম্বর পয়েন্ট হলো কি একারিওটা। কি একারিওটা হলো এসব জীব প্রোক্যারিওটার মতোই ক্ষুদ্র। এদের কেন্দ্রিকা সুগঠিত নয়। এরাই এ রাজ্যের কি সদস্য
সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদ্যকোষীয় কি বলা হয়। যথা উদাহরণ হলো কি ব্যাকটেরিয়া, যেমন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া 3 নম্বর পয়েন্ট হলো কি ইউক্যারিওটা ইউক্যারিওটা হলো কি প্রকৃত কোষে যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, তারই হলো কি এই রাজ্যের কি সদস্য, যেমন শৈবাল, ছত্রাক। শৈবাল যেমন শৈবাল, ছত্রাক ইত্যাদি এটা হলো কি রাজ্যের কি সদস্য। এখন আমি পর্যায়ক্রমে ভাইরাস এবং ব্যাকটেরিয়া আলোচনা করব। ভাইরাস কি? ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে খালি চোখে দেখা যায় না। এরা সরলতম জীব। ভাইরাসের দেহে কোষপ্রাচীর, প্লাজমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। তাই ভাইরাসের দেহকে অকোষীয়কে আমরা বলতে পারি। এরা শুধুমাত্র আমিষ, আবরণ ও নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ বা আরএনএ নিয়ে কি গঠিত। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণকে হারিয়ে ফেলে। তবে অন্য জীবদেহে যেই মাত্র আমিষ, আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্রে করা হয় তখন এরা জীবনের কি সব লক্ষণ কী করে প্রকাশ করে। ভাইরাসের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি কি পরিচিত কি ভাইরাস। এখানে আমি ব্যাকটেরিওফাজের একটা চিত্র কি অঙ্কন করেছি, তা তোমরা সপ্তম শ্রেণীর ছাত্র তোমরা লক্ষ্য করো। ভাইরাস মানবদেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগকে সৃষ্টি করে। ধানের টুমরু, তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি কি বায়ুবাহিত কি রোগ, এরাও কি সাথে কি ভাইরাসের মাধ্যমে কি হয়ে থাকে। এখন আমি ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া কিছু কথা আমরা পূর্বের শ্রেণীতে আমরা জেনেছি। এবার ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যাস্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম কি ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ কি গোলাকার, দণ্ডাকার, কমাকৃতি, পেছানো ইত্যাদি নানা ধরনের কি হতে পারে। দেহের আকার আকৃতি ভিত্তিতে এদেরকে নিম্নোক্তভাবে ভাগ করা যায়। আকার আকৃতিতে ভিত্তিতে আকার
ও আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কি চার ভাগে ভাগ করা যায়। এক নম্বরে কক্কাস, দুই নম্বরে বেসিউলাস, তিন নম্বরে কমাকৃতি ও চতুর্থ স্পাইরাম। এখন আমি পর্যায়ক্রমে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করছি। ককাস নিয়ে। ককাস কি? নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো ককাসের জায়গায় আমি একটা চিত্র আঁকছি। এখানে ককাস দেখতে কেমন? কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, এরা ককাস ব্যাকটেরিয়া। এরা এককভাবে বা দলবেঁধেভাবে কি থাকতে পারে। যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী কি ব্যাকটেরিয়া। এরা মূলত নিউমোনিয়া আমাদের বিশেষ করে ঠান্ডার কারণে বা সর্দির কারণে যে রোগ হয়, এটা কি ওই ককাস ভাইরাসের কারণে কি নিউমোনিয়া রোগ হয়ে থাকে। দ্বিতীয় হলো কি বেসিলাস। কোনো এরা দেখতে কি লম্বা দণ্ডের ন্যায়, ধনুষ্টঙ্কার, রক্তামশয় প্রতিটি রোগ কি এই বেসিলাসের কারণে হয়ে থাকে। আমাদের শরীরের মধ্যে যে আমাশয় বা ধনুষ্টঙ্কার যে রোগ হয়, এটা মূলত কি বেসিলাসের কারণে হয়ে থাকে। কমাকৃতি এখন আলোচনা করব। কমাকৃতি ভাইরাস ব্যাকটেরিয়া। কমাকৃতি কি ব্যাকটেরিয়া? এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া। মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া কি এ ধরনের স্পাইরাম ব্যাকটেরিয়াটা কি? এ ধরনের ব্যাকটেরিয়া আকৃতি কি পেঁচানো ধরনের স্পাইরাম। প্রথমে ককাস ব্যাকটেরিয়া নিয়ে চিত্র গেছে। তৃতীয় মধ্যে বেসিলাসের দেখতে কেমন, এটা দলের মতো। আর তৃতীয় যে ব্যাকটেরিয়া আমরা চিত্র গেছি আমি, এটাকে দেখতে অনেকটা কেমন দেখতে, অনেকটা কি কমাকৃতি নেয়। আর চতুর্থ যে ব্যাকটেরিয়া, এটা কি অনেকটা আকৃতি, একটা কি পেঁচানোর মতো। এখন আমি যদি ব্যাকটেরিয়ার উপকারিতা নিয়ে আলোচনা করি, ব্যাকটেরিয়া সাধারণত কোন কাজে বা কী উপকার করে থাকে ব্যাকটেরিয়ার উপকারিতা। ব্যাকটেরিয়ার উপকারিতা মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে কী করে ব্যাকটেরিয়া সাহায্য করে। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে।
প্রকৃতি মানে বাতাস থেকে ব্যাকটেরিয়ার মাধ্যমে কি করে নাইট্রোজেন সংশোধন করে। যেমন আমরা সিম বা দইঞ্চা জাতীয় যে সমস্ত উদ্ভিদ রয়েছে, এই সমস্ত উদ্ভিদের মূলের অগ্রভাগে কি থাকে, নোডিউল নামক এক রকম ব্যাকটেরিয়ার মাধ্যমে বায়ু থেকে সরাসরি কী করে নাইট্রোজেন কী করে সংশোধন করে, যা উদ্ভিদের বৃদ্ধিতে কী করে সাহায্য করে। পাট থেকে তৃতীয় পয়েন্ট, পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া কী করে সাহায্য করে। দই তৈরি করতে সাধারণত ওই হোটেলে যে গোসাইরা দই তৈরি করে, তা দুধ থেকে দই তৈরি করতে কি ব্যাকটেরিয়া কী করে সাহায্য করে। অসংখ্য ব্যাকটেরিয়া দই তৈরি করতে সাহায্য করে। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক যে ওষুধ তৈরি হয়, তা ওই ব্যাকটেরিয়ার মাধ্যমে কি তৈরি হয়। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলীর মূল ভিত্তি, অর্থাৎ বিভিন্ন জীবের যে প্রজনন কার্য বা বংশ পরম্পরায় রক্ষণায়নের জন্য এই জিনটা কী করে সহায়ক কাজ করে থাকে। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে কি ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। নিশ্চয়ই তোমরা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের নিম্ন শ্রেণীর জীবের যে অণুজীব জগৎ, ভাইরাস, ব্যাকটেরিয়া নিয়ে এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করলাম, তা নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং তার শ্রবণ করেছ, অনলাইন ক্লাসটা শ্রবণ করেছ। আর মহামারী করোনার সময় তোমার নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে। সবসময় মাস্ক, বাইরে বেরোবার সময় মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে আসার পর তোমরা সাবান বা ডেটল জাতীয় জীবাণুনাশক ঔষধ সব ব্যবহার করবে এবং নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে। আর তোমাদের সর্বশেষে তোমাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো পাঠ সমাপ্তি করছি।